বিপিএল এর সার্বিক নিরাপত্তার ব্যাপারে সতর্ক ক্রিকেট বোর্ড। 25 জন নির্বাচিত ক্রিকেটারদের নিয়ে শুরু হলো হাই পারফরম্যান্স ক্যাম্প। What are they doing at Lords here? Down you go. 1, 2, 3, 4, 5. 20 বছর পর লর্ডসে টেস্ট জিতল পাকিস্তান। পেস বান্ধব উইকেটে ইয়াসির শাহর স্পিন ভেলকিতে ইংল্যান্ডের বিপক্ষে 75 রানের দারুণ জয় মিসবাদের। সিপিএল এ আবারও সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স। সেন্ট কিটসকে 108 রানের বড় ব্যবধানে হারাল জামাইকা তালাওয়াস। সপ্তাহব্যাপী বাংলাদেশ ফুটবল দলের অনুশীলনে মামুনুলদের পারফরম্যান্সে সন্তুষ্ট সেন্ট ফিট। 7 ভেন্যুর পরিবর্তে পেশাদার লীগ হবে 4টিতে, বাফুফের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত। এবং এফসির নিয়ম ভঙ্গের কারণে জরিমানার পরও উদাসীন শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শাস্তি হিসেবে বাতিল হতে পারে সদস্যপদ। দর্শক, মাঠের খেলা আর মাঠের বাইরের খেলার উত্তেজনা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। 25 জন নির্বাচিত ক্রিকেটারদের নিয়ে শুরু হলো হাই পারফরম্যান্স ক্যাম্প। এখনো যোগ দেননি অজি কোচ সাইমন হেলমট। তাই দেশি কোচদের অধীনে নিজেদের দক্ষতা সমৃদ্ধ করতে আগ্রহী ক্রিকেটাররা। আর শীঘ্রই ক্রিকেটারদের জন্য বিদেশি পরামর্শক নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিসিবি সহসভাপতি মাহবুব আনাম। সকাল সকাল বিসিবি একাডেমিতে ক্রিকেটারদের আনাগোনা, সবার গায়ে হাই পারফরমেন্সের প্র্যাকটিস কিট। আনুষ্ঠানিকভাবেই শুরু হলো বিসিবির এই বিশেষ ক্যাম্প। তার জন্য চলল ফটো সেশন। আয়োজনের মধ্যমণি হিসেবে ছিলেন ক্রিকেটারদের গুরু নাজমুল আবেদিন ফাহিম ও বিসিবির সহ সভাপতি মাহবুব আনাম। অস্ট্রেলিয়ান কোচ সাইমন হেলমট এখনো না আসলেও এই ক্যাম্প নিয়ে আশার বাণী শোনালেন মাহবুব আনাম। জাতীয় দলের ঘাটতি পূরণই এই ক্যাম্পের মূল উদ্দেশ্য বলে জানালেন তিনি। এইচপি প্রোগ্রাম একটা কন্টিনিউয়াস প্রোগ্রাম, গত বছরও হয়েছে, এই বছরও হবে এবং ভবিষ্যতেও থাকবে। এই বছরের প্রোগ্রামটা ওভারঅল আরো বেশি অর্গানাইজড হয়েছে। প্লেয়ারদেরকে পলিশ করা, তাদের স্কিল ডেভেলপমেন্ট করা, মেন্টাল স্ট্রেংথ ডেভেলপমেন্ট করা, ফিজিক্যাল ফিটনেস। তো ওইখানে কিন্তু তারা তাদের নিজেদেরকে চ্যালেঞ্জ করছে। আমাদের যেখানে ঘাটতি আছে সেখানেই আমরা পূরণ করব এবং আমরা দেশীয় এবং বিদেশি কনসালটেন্ট ব্যবহার করব বিভিন্ন ক্ষেত্রে। এবারের স্কোয়াড তৈরি হয়েছে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে। তাই তরুণদের জন্য এইচপি ক্যাম্প নিজেকে মেলে ধরার মঞ্চ, আর অভিজ্ঞরা এই সুযোগকে দেখছেন ক্যারিয়ারের লাইফলাইন হিসেবে। অবশ্যই আমি এটা খুব বড় অপরচুনিটি আমার জন্য, যে এইখানে যদি আমি ভালো পারফরমেন্স করি, ক্যাম্পটা ভালো মতো শেষ করি, সামনে টুর্নামেন্ট বুঝি ভালো খেলে, অবশ্যই আমি আমার যে আশাটা ছিল, আমার যে ড্রিমটা, ওইটা আমি পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। যারা সিনিয়র আছে তার জুনিয়র জন্য তো খুব ভালো, তারা তো অনেক কিছু জানতে পারবে সিনিয়রদের থেকে। এটা আমার ভবিষ্যতের জন্য হেল্প করবে ইনশাল্লাহ। বড় কোনো জায়গায় চান্স পাইলে তখন এটা আসলে অনেক বেশি হেল্প করবে। কারো কারো খুব বেশি কাজ করা দরকার, কারো অল্প কিছু। ওদের সবাইকে জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত করে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য। কোচদের কাছে রিপোর্ট করার পর জিমে কাজ করা শুরু করেন ক্রিকেটাররা। 9 সপ্তাহ ধরে চলবে এই প্রশিক্ষণ ক্যাম্প। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিপিএল এর নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক থাকবে আয়োজকরা, এমনটাই জানালেন গভর্নিং বডির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। পাশাপাশি বিপিএল এর চতুর্থ আসর সুষ্ঠুভাবে আয়োজনের সকল ব্যবস্থা নেওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি। তবে ক্রিকেটারদের দেনা পাওনা নিয়ে কর্পোরেট হাউসগুলোর টালবাহানায় খানিকটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন সিনহা। 2012-তে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের দেখতে দেখতে শেষ হয়েছে 3টি আসর। এবারে চতুর্থ আসরের অপেক্ষা। গেল মাসে বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত এসেছে 6 নভেম্বর শুরু হবে বিপিএল এর এই চতুর্থ আসর। প্রতিবার এমন তারিখ দিয়েও নির্ধারিত সময়ে শুরু হয় না বিপিএল। গভর্নিং বডির চেয়ারম্যান জানালেন, খুব অপ্রত্যাশিত কিছু না ঘটলে এমনটা এবার হবে না। আমরা চেষ্টা করব টাইমলি আরম্ভ করতে, কারণ এইটার সাথে কিন্তু আবার অন্য অনেকের শিডিউলের সাথেও মিলাতে হবে, তাই না? ধরেন আমরা এমন টাইম একটা দিলাম যে এখানে অস্ট্রেলিয়া ওই টাইমে ব্যস্ত থাকবে, অস্ট্রেলিয়ান প্লেয়ার আমরা পাবো না তখন। 1 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে আলোচিত ইস্যুর নিরাপত্তা ইস্যুতে ইংলিশরাও বাংলাদেশ সফর নিয়ে জানিয়েছে শঙ্কা। এরই মধ্যে বিপিএল আয়োজন একটা চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। আসরে খেলতে আসা বিদেশিদের নিরাপত্তায় নেওয়া হবে বাড়তি সতর্কতা। রিসেন্টলি দেখছেন আপনি যে আমরা ক্রিকেট বোর্ড থেকে বেশ অনেকগুলি পদক্ষেপ নেওয়া হচ্ছে স্টেডিয়ামে, যাতে কোনো প্রবলেম না হয়। ইভেন আমরা যখন যাব আমাদেরও সিকিউরিটি চেক করা হবে। আমরা ডেফিনেটলি এটা খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি। তো আমি আশা করি আমাদের এই সিচুয়েশনে এখন ধরেন পৃথিবীর
যে কোনো দেশেই এখন যে কোনো কিছু ঘটে যাচ্ছে, কিন্তু কোথাও তো কিছু বসে নাই। প্রতিবার বিপিএল এ ক্রিকেটারদের পাওনা নিয়ে টালবাহানা করে ফ্র্যাঞ্চাইজিগুলো। ব্যাংক গ্যারান্টি থাকলেও পারিশ্রমিক নিয়ে এমন কালক্ষেপণে সুনাম ক্ষুণ্ণ হয় দেশের প্রথম শ্রেণীর এই আসরের। তাই কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করলেন এই ক্রীড়া সংগঠক। পেমেন্ট নিয়ে এখন ধরেন ফ্র্যাঞ্চাইজি সব ভালো ভালো ফ্র্যাঞ্চাইজি, সব নাম করা বিজনেস হাউস, তাই না? আর ওনারা যদি কমিটমেন্ট না রাখে তারপরেও তো ধরেন মোটামুটি ম্যাক্সিমামই রেখেছে, তাই না? এই পেমেন্টের ব্যাপারে আমরা একটু সে ফিল করেছি। সর্বোপরি আগের 3 বারের তুলনায় সফলতর বিপিএল আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের ক্রিকেটের খবর। শুরুতে জানাবো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ প্রসঙ্গ। সেন্ট কিটসকে 108 রানের বড় ব্যবধানে হারিয়েছে সাকিব আল হাসানের জামাইকা তালওয়াস। টস হেরে আগে ব্যাট করে 6 উইকেটে 183 রান করে তালওয়াস। জবাবে ব্যাট করতে নামা প্যাট্রিয়টসকে 75 রানে গুটিয়ে ফেলে গেলের দল। এদিনও ব্যাট বল হাতে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। কিংস্টনে টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় 20 রানে 2 ওপেনার ওয়ালটন ও ক্রিস গেল ফেরেন সাজঘরে। এরপর সাঙ্গাকারা ও পাওয়েল জুটি মিলে গড়েন 74 রান। 35 রান করে দলীয় 94 রানে পাওয়েল আউট হলেও এক পাশ আগলে ব্যাট করতে থাকেন সাঙ্গাকারা। ব্যক্তিগত 65 রানে তুলে সাঙ্গাকারা সাজঘরে ফেরেন দলীয় 139 রানে। এরপর সাকিব ও রাসেল মিলে সচল রাখেন তালওয়াসের রানের চাকা। রাসেল 16 ও 34 রান করে অপরাজিত থাকেন অলরাউন্ডার সাকিব আল হাসান। 184 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সিমন্সকে হারিয়ে শুরুতেই হোঁচট খায় নেভিস প্যাট্রিয়টস। এরপর উইলিয়ামস ও সাকিবদের বোলিং তোপে মাত্র 75 রানে গুটিয়ে যায় সেন্ট কিটস। মাত্র 2 রান নিয়ে সাকিব নিয়েছেন 2 উইকেট। ইংল্যান্ড ও পাকিস্তান টেস্ট সিরিজের খবর। ফেভারিট ইংল্যান্ডকে আটকে দিল সফররত পাকিস্তান ক্রিকেট দল। দীর্ঘ 20 বছর পর লর্ডসে দারুণ এক জয় তুলে নিল পাকিস্তান। একদিন বাকি থাকতে ইংলিশদের 75 রানে হারিয়ে 4 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল মিসবাউল হকের দল। পাকিস্তানের দেয়া 283 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 207 রানে গুটিয়ে যায় থ্রি লায়ন্সরা। পাকিস্তানের প্রথম ইনিংসে 339 রানের জবাবে ইংল্যান্ড করেছিল 272 রান। লন্ডনের লর্ডসে আগের দিনে 8 উইকেটে 214 রান নিয়ে খেলতে নেমে দলীয় 1 রান যোগ করে গুটিয়ে যায় সফররত পাকিস্তান। তাই আগের দিনে মিসপার দল 67 রানে এগিয়ে থাকায় স্বাগতিক ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় 283 রান। অতীতে মাত্র 2 বার এত রান তাড়া করে জেতার রেকর্ড আছে লর্ডসে। তাই কঠিন এক চ্যালেঞ্জে ব্যাটিংয়ে নামে থ্রি লায়ন্সরা। কিন্তু শুরুটা মোটেও আদর্শ হয়নি। দলীয় 32 রানে 2 ওপেনার অ্যালিস্টার কুক ও অ্যালেক্স হেলস ফেরেন পেভিলিয়নে। দ্বিতীয় ইনিংসও ব্যর্থ হন জরুড। ভিন্সের 42, ব্যালেন্সের 43 ও জনি বিয়ারস্টোর 48 রানে হারে ব্যবধান কমালেও পাকিস্তানের কাছে হার এড়াতে পারেনি ইংল্যান্ড। 1996 সালের পর পাকিস্তানকে জেতাতে 2 ইনিংস মিলে 10 উইকেট নিয়ে ম্যাচ ছাড়া হন ইয়াসির শাহ। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তোপের মুখে পড়েছে টিম ইন্ডিয়া। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সমুদ্র সৈকতে হাতে বিয়ারের গ্লাস নিয়ে ছবি তোলায় সমালোচকদের মুখে পড়তে হয়েছে কয়েকজন ভারতীয় ক্রিকেটারদের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ছবি পোস্ট করায় ওই ক্রিকেটারদের প্রতি সতর্ক বার্তা দিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বাজে উদাহরণ সৃষ্টি করে এমন কিছু না করতে ক্রিকেটারদের প্রতি বোর্ড থেকে বার্তা পাঠানো হয়েছে। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে সফর করছে ভারতীয় ক্রিকেটাররা। সম্প্রতি লোকেশ রাহুল, স্টুয়ার্ট বিনি, উমেশ যাদবদের একটি ছবি সমালোচনার ঝড় তোলে ফেসবুকে। ছবিতে দেখা গেছে রাহুলের হাতে একটি বিয়ারের বোতল, সাথে ছিলেন বিনি, যাদব ও ভারতীয় ক্রিকেট দলের একজন স্টাফ। জানাবো ক্রিকেটের আরো খবর। প্রতি বছরের সেপ্টেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর মিনি সংস্করণ করতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কিন্তু বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। এর মধ্য দিয়ে 2 দশকে আন্তর্জাতিকভাবে এই প্রথমবার ভারতীয় ক্রিকেট বোর্ডে কোনো প্রস্তাব বিরোধিতার মুখ দেখল। বোর্ডগুলির মতে মিনি আইপিএল আয়োজন হলে অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলো মার খেয়ে যাবে। তাছাড়া ওই সময় আইসিসি টি-20 বিশ্বকাপ আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।
দুই মোড়ল সহ 4 বোর্ডের প্রতিরোধে এড়িয়ে মিনি আইপিএল এর আয়োজনের ব্যাপারটি এখন রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। শুধু তাই নয়, এ ব্যাপারে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকেও পাশে পাচ্ছে না বিসিসিআই। मुस्तफिजुर अपने दूसरे ओवर के साथ अपील एक और बार और एक জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। 16 সদস্যের এই দলের নতুন মুখ ভারতীয় বংশোদ্ভূত ব্যাটসম্যান জিত রাভাল। 2014 সালের পর আবারও স্কোয়াডে ফিরেছেন স্পিনার ইস চৌধুরী। দলে বাকি সদস্যরা হলেন অধিনায়ক কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, ব্রেসওয়েল, ক্রেইগ গাপটিল, ম্যাট লেথাম, নিকোলাস রংকি, সেন্টনার, সাউদি, রস টেইলর, ওয়াগনার ও ওয়াটলিং। 27 বছর বয়সী রাভাল সম্প্রতি প্রথম শ্রেণীর ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করায় নির্বাচকদের নজর কাড়েন। ক্যারিয়ারে তার ব্যাটিং গড় 43.85, যেখানে 2015-16 মৌসুমে তার গড় ছিল 55.71। আফ্রিকা সফরের প্রথম জিম্বাবুয়ে যাবে নিউজিল্যান্ড, যেখানে 2টি টেস্ট খেলে আরও 2টি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে ব্ল্যাক ক্যাপসরা। ক্যারিবীয় ক্রিকেট দলের ম্যানেজার হলেন সাবেক ফাস্ট বোলার জুয়েল গার্নার। 2019 সাল পর্যন্ত তার সাথে চুক্তি করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এর আগে 2009 থেকে 2010 সাল পর্যন্ত ক্যারিবীয়দের অন্তর্বর্তীকালীন ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন গার্নার। 2010 সালে তার অধীনেই টি-20 বিশ্বকাপে অংশ নেয় ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোস ক্রিকেট একাডেমির সভাপতি ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ও এ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন গার্নার। তবে ক্যারিবীয়দের দায়িত্বটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন জাতীয় দলের জার্সিতে 58 টেস্ট ও 98 ওয়ানডে খেলা 63 বছর বয়সী সাবেক এই পেসার। ঘরের মাটিতে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে কাজ শুরু করবেন জুয়েল গার্নার। শেষ হয়েছে অস্থায়ী কোচ টম সেন্ট ফিটের অধীনে 6 দিনের অনুশীলন ক্যাম্প, যেখানে প্রতিটি খেলোয়াড়কে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন এই বেলজিয়ান। সপ্তাহব্যাপী এই ক্যাম্প শেষে শিষ্যদের প্রতি আস্থার কথা জানিয়েছেন তিনি। তবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সেন্ট পিয়েট। এএফসি কাপের বাছাই পর্বের প্লে অফের জন্য প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে সেপ্টেম্বরে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর ম্যাচ দুটিতে জিতলে বাছাই পর্বের জন্য কোয়ালিফাই করবে বাংলাদেশ। ফলে 2019 সাল পর্যন্ত অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে মামুনুলরা। এমন অবস্থায় দায়িত্ব দেয়া হয় বেলজিয়ান কোচ টম সেন্ট ফিটকে। তার অধীনে জাতীয় দলকে নিয়ে ডাকা 6 দিনের ক্যাম্পেরও আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ সময় দলের রক্ষণ, মধ্যমাঠ ও আক্রমণ ভাগের প্রতিটি বিষয়ে ফুটবলারদের পর্যবেক্ষণ করেন সেন্ট ফিট, যার ব্যতিক্রম ছিল না ক্যাম্পের শেষ দিনেও। ক্যাম্প চলাকালীন ফুটবলারদের শেখার আগ্রহ আশাবাদী করে তুলেছে সেন্ট ফিটকে। শিষ্যদের পারফরমেন্সের ব্যাপারে তাই সন্তুষ্টি ঝরল কোচের কণ্ঠে। 6 দিনের এই ক্যাম্পে দলের প্রতিটি সদস্য যে পরিশ্রম করছে তাতে আমি সন্তুষ্ট। তাদের শেখার প্রতি আগ্রহ আমাকে সত্যি মুগ্ধ করেছে। চাইলে এই দলকে নিয়ে ভালো কিছু করা সম্ভব। তবে ফিটনেসের দিক থেকে এখনো যতটুকু ঘাটতি রয়েছে তা ঘরোয়া লিগের ম্যাচ শুরু হলেই ঠিক হয়ে যাবে বলে মনে করছি। এদিকে দলে শাখাওয়াত্রণী এমিলিদের প্রয়োজনীয়তার কথা আজও ছিল তার কণ্ঠে। মাঠে না পেয়ে তাই ইন্টারনেটে থাকা ভিডিওতে তাদের দক্ষতা বোঝার চেষ্টা করেছেন বলে জানান সেন্ট ফিট। আমি এমিলি রনিদের সাথে কথা বলেছি। ইন্টারনেটে ভিডিওগুলো দেখে আমার কাছে মনে হয়েছে দলে ভালো পারফরমেন্সের জন্য তাদের প্রয়োজনীয়তা রয়েছে। আশা করছি ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য ক্যাম্পে তাদের অনুশীলনে পাবো। এদিকে পুরো অনুশীলনে মনোযোগী থাকায় চুক্তির ব্যাপারে ফেডারেশনের সাথে এখনো কোনো কথা হয়নি বলে জানিয়েছেন সেন্ট ফিট। আমি চুক্তির বিষয়ে চিন্তা না করে অনুশীলন নিয়ে ব্যস্ত ছিলাম। ফুটবলারদের পর্যালোচনাটা আমার জন্য জরুরি ছিল। তবে ক্যাম্প শেষ হয়, এবার চুক্তির বিষয়ে ফেডারেশনের সাথে কথা বলবো। তবে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন থেকে যোগাযোগ করার ব্যাপারটি স্বীকার করলেও বিস্তারিত কিছু বলেননি কোচ সেন্ট ফিট। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। 7টি নয়, শেষ পর্যন্ত 4টি ভেন্যুতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লীগ কমিটি। ভেন্যুগুলো হলো চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা। বাদ পড়েছে বরিশাল, রাজশাহী এবং গোপালগঞ্জ স্টেডিয়াম। আজ পেশাদার লীগ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আসন্ন প্রিমিয়ার লিগে শক্ত প্রতিদ্বন্দ্বিতার কথা মানলেও আবাহনী ও শেখ রাসেলের মতো ক্লাবগুলোর দৃষ্টি লিগ শিরোপার দিকে।
শূন্য গ্যালারিতে দর্শক ফেরাতে হবে যে কোনো মূল্যে, এজন্য লিগ সত্ত্ব বিক্রি কিংবা ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত। বাফুফে সবকিছুই চলছে বেশ ঢোল পিটিয়ে, কিন্তু কাজের কাজ হলো কই? ভেন্যু সংখ্যাটা ইতোমধ্যে যে ফেডারেশন 7 থেকে নামিয়ে এনেছে 4-এ। ভেন্যু বাড়ালে লম্বা হবে লিগের দৈর্ঘ্য, তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে ক্যালেন্ডারে থাকা দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। এমন যুক্তি টেনেই ভেন্যুর তালিকা থেকে কেটে ফেলা হয়েছে গোপালগঞ্জ, রাজশাহী ও বরিশাল বিভাগীয় স্টেডিয়াম। অথচ তাদের এমন সিদ্ধান্তে রংহীন প্রিমিয়ার লিগ যে আরো বিবর্ণ হতে পারে তা ভাববার সময় কোথায় দেশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির। এই 7টি ভেন্যুতে যদি আমি খেলতে যাই তাইলে আমাকে কোনোভাবেই শেষ করা সম্ভব হয় না। আমরা আরেকটা জিনিস কনসিডার করেছি, সেটা হলো রেইনি সিজন। সেই জন্য আমরা একটু ফরম্যাটটাও চেঞ্জ করেছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 4টা ভেন্যুতে অনুষ্ঠিত হবে, আমাদের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ। এদিকে এবারের স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপে দ্বিতীয় সারির দলগুলো লড়াকু পারফরম্যান্স সৌন্দর্য বাড়িয়েছিল টুর্নামেন্ট দুটির। সেই ধারা প্রিমিয়ার লিগে ধরে থাকার প্রত্যয় থাকলেও বড় দলগুলো বেশ সাবধানী ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর নিয়ে। ইয়াং প্লেয়ার খুব বেশি এবং সাথে কিছু সিনিয়র প্লেয়ারও আছে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ চ্যাম্পিয়নশিপ ফাইটে থাকবো। লিগের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং ছেলেরা কঠোর পরিশ্রম করছে। আশা করি আমরা আমাদের চ্যাম্পিয়নশিপের দিকে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। আবাহনী বড় দল, কিন্তু গেল কয়েক আসর তারা শিরোপা জিততে পারেনি। আশা করি সে ব্যর্থতা এবার ঘুচবে। সবকিছু ঠিক থাকলে আগামী 24 জুলাই চট্টগ্রামে পতাকা উঠবে পেশাদার লিগের, কিন্তু তাতেই বা ভরসা কিসের? বাফুফের সিদ্ধান্তের তো আর শেষ বলে কিছু নেই। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান ফুটবল কনফেডারেশন প্রদত্ত আর্থিক জরিমানা পরিশোধের দৃশ্যত কোনো উদ্যোগ নেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। এফসি কাপে নানা নিয়ম ভঙ্গের দায়ে মোট 18,000 মার্কিন ডলার জরিমানার বিষয়টি নিয়ে ক্লাবের শীর্ষ কর্মকর্তারাই জানেন না তেমন কিছু। এমনকি চূড়ান্ত শাস্তি হিসেবে এফসির সদস্যপদও বাতিল হতে পারে ক্লাবটির। এদিকে চুক্তি শেষ হওয়ার আগে হাইতিয়ান খেলোয়াড় ওয়েটসনের ক্লাব ছাড়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন দলটির ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল। ঘরোয়া ফুটবলে সাফল্যের চূড়া থেকে অনেকটা দ্রুতই অবনমনটাও দেখেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এএফসির প্রতিযোগিতামূলক ম্যাচেও কোণঠাসা হয়েছে ধানমন্ডির জায়ান্টরা। নানা নিয়ম ভঙ্গের শাস্তি হিসেবে আর্থিক জরিমানাও গুনতে হবে। গেল মৌসুমে এএফসি কাপের ম্যাচের আগে টিম ম্যানেজারদের সভায় অংশগ্রহণ না করায় প্রথম 10,000 মার্কিন ডলারের জরিমানা আদেশ পায় শেখ জামাল। এরপর ফিলিপিনের ক্লাব সেরেস লা সাল্লের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের আগে নির্ধারিত সময়ে রিপোর্টিং না করায় 5,000 ও ম্যাচ পরবর্তী ডিভিডি না পাঠানোয় আরও 3,000, মোট 18,000 ডলার জরিমানার দায়ে ক্লাবটি। ফুটবল ফেডারেশনের বিভিন্ন সূত্র জানায় এএফসির ইমেইল বার্তা তাদের কাছে পাঠানোর পরও পেরিয়েছে ডেডলাইন। তারপরও নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। তাই শেষ পর্যন্ত জামালের এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্যপদই হারানোর শঙ্কা দেখা দিয়েছে। জিনিসটা তো আমি আসলে বলতে পারবো না, প্রেসিডেন্ট জানতে পারবে, যেহেতু ওইখানে সবকিছু আছে। ওনারা বলতে ওনারা ডিল করেন, নির্বাচন সবকিছু মিলে একটা আমাদের মধ্যে ডিস্টার্ব ছিল। এফসির একটা টাইম ছিল, ওই টাইমের মধ্যে কিন্তু আমরা যে কজনকে আমরা সবাই নাম দিয়েছি, 8 জনও ছিল আমাদেরকে, তো আলটিমেটলি ওদের কিন্তু আমরা পাইনি। না পাওয়াতে তখন আমাদের টিমের উপর একটা বিশাল বড় প্রবলেম হয়ে গেল। তখন আমরা আবার অ্যাপ্লিকেশন করতে হয়েছে বা আবার নতুন করে প্লেয়ার কালেকশন করতে হয়েছে। এদিকে ফেডারেশন কাপের মাঝেই গুঞ্জন উঠেছিল ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গলে পাড়ি জমাচ্ছেন দলের হাইতিয়ান স্ট্রাইকার ওয়েটসন এনসেলমে, কিন্তু তার সঙ্গে শেখ জামালের চুক্তি সামনের বছর ফেব্রুয়ারি পর্যন্ত। আর প্রিমিয়ার লিগে তাকে ছাড়ছে না ধানমন্ডি জায়ান্টরা। ইস্ট বেঙ্গলের সাথে চুক্তিগুলোতে সে ক্লিয়ারেন্স তো পাবে না, যেহেতু সে আমার কাছে তো চুক্তিবদ্ধ। আমি তার সাথে ফেব্রুয়ারি পর্যন্ত কথা, সে তো সাইন করেছে, সেটা এগ্রিমেন্ট আছে তার সাথে আমার, তো সে এখন এই বছর তো যেতে পারবে না। গেল কয়েক মৌসুম জুড়ে দেশ বিদেশের মাঠ মাতানো ক্লাবটিতে এখন ভাঙনের সুর। তবে সাংগঠনিক দুর্দশা কাটিয়ে সামনের মৌসুম থেকে আবারও স্বরূপে ফেরার প্রত্যাশা তাদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে। 2021 সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনাতেই থাকছেন তারকা ফুটবলার লিওনেল মেসি। এবার দেশের হকি প্রসঙ্গ। প্রিমিয়ার হকি লিগের ফাইনাল ম্যাচে মেরিনার ইয়াংস ক্লাব কর্মকর্তাদের ঘটনার নিন্দা প্রস্তাব জানিয়েছে লিগ কমিটি। একই সঙ্গে বিষয়টিকে দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। 25 জুলাই গভর্নিং বডির সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি। এদিকে এখন থেকে পরবর্তী লিগ শুরুর সময়সূচি চূড়ান্ত করবে লিগ কমিটি।
প্রিমিয়ার লিগ হকির ফাইনাল ম্যাচ, মুখোমুখি উষা এবং মেরিনার। তবে সেদিন মাঠের খেলার চেয়ে বেশি উত্তাপ ছড়ায় মাঠের বাইরের ঘটনা। ম্যাচ চলাকালীন সময়ে মেরিনার ক্লাব কর্মকর্তা দ্বারা লাঞ্ছিত হন এক দর্শক। স্টেডিয়ামে ঘটা এই ঘটনা পরে বিতর্ক তৈরি করে। ঘটনার জেরে স্টেডিয়ামের চেয়ার এবং বক্সের গ্লাস ভাঙচুর করে মেরিনার্স সমর্থকরা। উষাকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে মেরিনার্স। আনন্দ ছড়িয়ে দিতে বিজয় র্যালি করে আরামবাগের ক্লাবটি। তবে ওই ঘটনার রেশটা রয়ে গেছে এখনো। লীগ কমিটির বৈঠকে তাই এজেন্ডা ছিল মেরিনার্স ইস্যু। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের মত শাস্তি দেওয়ার পক্ষে। এটা তো একটা আনপ্রেসিডেন্টাল ঘটনা, এ ধরনের ঘটনা অতীতে ঘটেনি। ইন দি মিন টাইম তারা যেটা করছে, তারা বলছে যে আমরা যা ড্যামেজ হয়েছে আমরা এগুলি ঠিক করে দিয়েছি এবং চেয়ার টেয়ার আমরা কিনে দেবো। বাট আমি বললাম এটা তো এইভাবে এটা হতে পারে না, তাই না? এটা তুমি একটা ক্রাইম করে আমি হাত বুলাই দিলাম যে আমি একটা ভাঙচুর করলাম, এটা আমি ঠিক করে দিলাম, সেটা তো শাস্তি হলো না। এটা শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই হবে। ইঙ্গিত দিয়েছেন কঠিন সিদ্ধান্তের। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে 25 জুলাই গভর্নিং বডির সভার দিকে। লীগ কমিটি অ্যাজ সাচ কোনো সিদ্ধান্ত নেয়নি, ওরা নিন্দা প্রস্তাব নিয়েছে এবং বলেছে এটা যেহেতু অনেক বড় ব্যাপার, এটা হকি ফেডারেশন সিদ্ধান্ত নিলেই ভালো হবে। গভর্নিং বডির মিটিংয়ে তারা এটা রেফার করেছে। গভর্নিং বডির মিটিংয়ে নিশ্চয়ই এটা আলোচনা হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে আশা করি। ধুঁকতে থাকা হকির প্রাণ সঞ্চার করতেই প্রিমিয়ার লিগ। তবে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার শিরোনাম পিছিয়ে দেয় অগ্রযাত্রার গতি। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে প্রথমবারের মতো আয়োজিত হলো বিচ থ্রোবল প্রতিযোগিতা। পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে খেলাঘর। খেলোয়াড়দের প্রত্যাশা, কক্সবাজারের প্রথমবারের মতো এই আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে। আর সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে এই খেলার মধ্য দিয়ে বিশ্বে আরও পরিচিত করা যাবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফারজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বিচ থ্রোবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে মোট 7টি দল অংশগ্রহণ করে। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে 2 দিনব্যাপী এই প্রতিযোগিতার শেষ দিনে নারী বিভাগের ফাইনালে যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খেলাঘর সমাজ কল্যাণ সংঘ। আর পুরুষ বিভাগে গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ পুলিশ। খেলোয়াড়দের প্রত্যাশা, এ খেলা যেন সামনেও অব্যাহত থাকে। আমরা এখানে খেলে অবশ্যই মজা পাচ্ছি, আর আমরা চাই যাতে সামনে এটা আরো অগ্রসর হয়, সবাই এখানে খেলতে পারে। আমি খুব গর্বিত যে প্রথম এসে খেলছি এবং প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছি। নতুন খেলা, আমরা উইনার টিম, আমরা খুব হ্যাপি আজকে জিততে পেরে। এই প্রতিযোগিতা পর্যটন নগরী কক্সবাজারের জন্য নতুন এক মাত্রা যোগ করেছে বলে জানালেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। স্পোর্টস ট্যুরিজম বিশেষ করে পরিবেশ বান্ধব এবং পর্যটন বান্ধব খেলাধুলা আয়োজন করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প আরো সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এদিকে থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানালেন, এই প্রতিযোগিতা আগামীতেও কক্সবাজারে আয়োজন করা হবে। এই খেলাকে প্রমোট করে আমরা চাচ্ছি যে এই বিশেষ সৌন্দর্য বৃদ্ধি করতে এবং এখানে যারা পর্যটকরা আসেন তারাও এই বাড়তি বিনোদন লাভ করতে পারবেন আমাদের এই খেলার মাধ্যমে। প্রথম বিচ থ্রোবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে 4টি দল আর নারী বিভাগে 3টি দল অংশ নেয়। নাসির সুলতান, সময় সংবাদ। এবার জানাবো আন্তর্জাতিক ফুটবলের খবর। মৌসুমের শুরুতে দলবদলে এখন ব্যস্ত ফুটবল পাড়া। পছন্দ মতো ফুটবলারকে দলে পেতে চলছে অর্থের ছড়াছড়ি। এই যেমন পর্তুগিজ তারকা আন্দ্রে গোমেজকে পেতে একরকম লড়াই নেমেছে 2 স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সাও পাওলো ছেড়ে 5 বছরের জন্য সেভিয়ায় যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলো হেনরিক গানসো। এদিকে বরুসিয়া ডর্টমুন্ডে যাচ্ছেন জার্মান মিডফিল্ডার মারিও গোৎজে। ফুটবল দুনিয়ার এমন কিছু খবর নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের প্রতিবেদন। দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বিশ্ব ফুটবলে এ দুই জায়ান্টের লড়াই মানে ভিন্ন কিছু। এবার মর্যাদার এল ক্লাসিকো নয়, দলবদলে পর্তুগিজ মিডফিল্ডার আন্দ্রে গোমেজকে পেতে একরকম লড়াইয়ে নেমেছে বার্সা ও রিয়াল। এবারের ইউরোপে ফেভারিট না হয়েও দুর্দান্ত লড়াইয়ে শিরোপা জিতেছে পর্তুগাল। দলবদলের বাজারেও তাই পর্তুগিজ ফুটবলারদের কদরও বেড়েছে কয়েকগুণ। গেল কয়েকদিন ধরে ফরাসি মিডফিল্ডার পল পগবাকে পেতে বেশ আগ্রহ দেখিয়েছিল রিয়াল, কিন্তু জুভেন্টাস আর ম্যানচেস্টার ইউনাইটেড দুদলই পগবাকে পাওয়ার লড়াইয়ে বেশ এগিয়ে আছে। তাই ফরাসি তারকাকে বাদ দিয়ে এবার যে কোনো মূল্যে গোমেজকে পেতে মরিয়া মাদ্রিদিস্তানরা। এ দৌড়ে আগে থেকেই ছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এদিকে গোমেজের জন্য 65 মিলিয়ন ইউরো দাবি করেছে কলম্বিয়া। তবে এ মৌসুমে কোথায় ঠিকানা গড়তে চান গোমেজ সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাননি। সাও
পাওলো ছেড়ে স্প্যানিশ ক্লাব সেভিয়ায় যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলো হেনরিক গানসো। আপাতত 5 বছরের জন্য চুক্তি করা হয়েছে তার সঙ্গে। চিলি জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর সেভিয়ার কোচ হয়েছেন হোর্হে সাম্পাওলি। দায়িত্ব নিয়েই দলকে ঢেলে সাজানোর মিশনে নেমেছেন কোচ। আগামী মৌসুমে গানসো দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন সাম্পাওলি। আর্সেনালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অরি 2015 সালে স্কাই স্পোর্টসের ফুটবল বিশ্লেষক হিসেবে ক্যারিয়ার শুরু করেন এই ফরাসি তারকা। এই কারণে আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারের শর্ত মেনে অনূর্ধ্ব 18 দলের কোচের দায়িত্ব ছাড়তে হয়েছে তাকে। সম্প্রতি উয়েফা এ লাইসেন্স পেয়েছেন অরি। ফুটবল বিশ্লেষক হিসেবে সময়টাও কাটছে বেশ, কিন্তু প্রিয় দল আর্সেনালের স্মৃতি সবসময় তাড়া করে ফিরে থাকে। আগামীতে গানারদের কোচ হতে চান অরি, এজন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন এই ফরাসি তারকা। 2021 সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাতেই থাকছেন তারকা ফুটবলার লিওনেল মেসি। ছুটি কাটিয়ে স্পেনে ফিরেই ন্যু ক্যাম্পে নতুন মেয়াদে চুক্তিবদ্ধ হবেন তিনি। এদিকে আর্জেন্টিনার লম্বা শিরোপা খরা নিয়ে হতাশা প্রকাশ করেছেন দলটির সাবেক ফুটবলার হার্নান ক্রেসপো। ন্যু ক্যাম্পে লিওনেল মেসির সাথে কাতালান ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ হবে 2018 সালে। তবে এরই মধ্যে ফুটবলের এই খুদে জাদুকরের সাথে আরো 3 বছরের চুক্তির মেয়াদ বাড়াতে চায় বার্সেলোনা। এমন খবরই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো। চিলির বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল হারার পর দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। যদিও নভেম্বরে আবার আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে ফিরতে পারেন 29 বছর বয়সী এই আলবিসেলেস্তা ফরোয়ার্ড। কোপা আমেরিকার শতবর্ষী আসর শেষে বর্তমানে ছুটিতে রয়েছেন মেসি। তার অবর্তমানে তার এজেন্ট হিসাবে কাজ করা তার বাবা হোর্হে মেসি বার্সার সাথে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন। মেসির পর দলের অন্য ফুটবলার হেভিয়ের মাসচেরানো, ইভান রকিটিচ ও লুইস সুয়ারেসের সাথেও নতুন করে চুক্তি করবে বার্সা। এদিকে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে 4টি বড় টুর্নামেন্টের ফাইনাল খেললেও কোনোটিতে শিরোপা জিততে ব্যর্থ হওয়াটা মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় দুর্ভাগ্য বলে মত দেশটির সাবেক তারকা ফুটবলার হার্নান ক্রেসপোর। সাথে সাথে মেসি যেহেতু নেই, তাই তার দিক থেকে মনোযোগ সরানোর কথাও বলছেন ক্রেসপো। মাহবুব রিমন, সময় সংবাদ। ফুটবল থেকে ফিরবে এবার টেনিসে। ডেভিস কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ইতালির ফ্যাবিও ফগ্গিনিকে 3-1 সেটে হারিয়ে শেষটা নিশ্চিত করেছেন আর্জেন্টিনার ফ্রেদরিকো দেলবোনিস। জয় পেলেও ফগ্গিনিকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে দেলবোনিসকে। প্রথম সেট 6-4 গেমে জিতে নেন এই আর্জেন্টাইন। দ্বিতীয় সেটেও গড়ে ওঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতা, যদিও 6-5 গেমে সেট জিতে নেন দেলবোনিস। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান ফগ্গিনি, 6-3 গেমে জিতে নেন সেট। তবে লড়াই করেও 7-5 গেমে দেলবোনিস সেট জিতলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ফগ্গিনিকে। সেমিতে এই আর্জেন্টিনার প্রতিপক্ষ সার্বিয়া অথবা গ্রেট ব্রিটেন। বান্ধবী এমা রায় জোনসের সাথে বাগদান সম্পন্ন করলেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার গ্যারেথ বেল। দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিলেন এই ওয়েলস উইঙ্গার। বর্তমানে বাগদত্তা এমা ও 2 কন্যা সন্তান আলবা ও নাভার সঙ্গে স্পেনে অবকাশ যাপন করছেন বেল। নিজের 27তম জন্মদিন পালন করার পর তিনি পুরনো বান্ধবীর সাথে বাগদান করেছেন এই তারকা ফুটবলার। এমার সাথে হাই স্কুল থেকেই সম্পর্ক ছিল বেলের। বাগদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে প্রকাশ করেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। সম্প্রতি শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে ওয়েলসের হয়ে 3টি গোল করেছিলেন গ্যারেথ বেল। রিও অলিম্পিক্সকে সামনে রেখে শহরটি রেল স্টেশনও হয়ে গেল এক নিরাপত্তা মহড়া, যেখানে জিম্মি হওয়া মানুষকে বন্দুকধারীদের কাছ থেকে উদ্ধার করা ছাড়াও ছিল হেলিকপ্টার মহড়া। এদিন গ্রীষ্মকালীন এই অলিম্পিক আয়োজনের জন্য ব্রাজিলের রিও ডি জেনিরো পুরোপুরি প্রস্তুত বলে জানান শহরটির মেয়র এদুয়ার্দো পায়েস। সন্ত্রাসীদের একের পর এক হামলার ঘটনায় আতঙ্কিত পুরো বিশ্ব। তবে আতঙ্কের মাত্রাটা কিছুটা হলেও বেশি ব্রাজিলে, কারণ আর কদিন পরেই যে ব্রাজিলের রিও ডি জেনেইরোর মাটিতে বসতে যাচ্ছে বিশ্ব ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর অলিম্পিকে। ফ্রান্সের প্যারিস হামলার পর নিস। মূলত প্যারিস হামলার তদন্ত করতে গিয়েই ফ্রান্সের গোয়েন্দা সংস্থা জানতে পারে সন্ত্রাসীদের পরবর্তী টার্গেট ব্রাজিলের রিও। আর এমন খবরে আতঙ্কিত হওয়াটা অস্বাভাবিক কিছু নয় ব্রাজিলের জন্য। তাই জিকা ভাইরাসের পাশাপাশি এখন ব্রাজিল সরকারের চিন্তার কারণ নিরাপত্তা। 2014 বিশ্বকাপের আগেও ব্রাজিলের সন্ত্রাস হামলার আশঙ্কা ছড়িয়েছিল। তারপরও কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় 2014 বিশ্বকাপ।
তাই এবার রিও অলিম্পিকও কোনো রকম দুর্ঘটনা ছাড়াই আয়োজন করাটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ব্রাজিল সরকার। এ উপলক্ষে অবশ্য ইতিমধ্যেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দেশটি। তারই ধারাবাহিকতায় রিও ডি জেনেইরো রেল স্টেশনে আয়োজন করা হয় এক নিরাপত্তা মহড়ার, যেখানে জিম্মি হওয়া মানুষকে উদ্ধার করা, বোমা হামলা, কেমিক্যাল অ্যাটাকের মতো নাশকতা এড়ানোর কৌশল ছাড়াও ছিল সেনাবাহিনীদের হেলিকপ্টার ও দলগত বিভিন্ন কৌশলের নিরাপত্তার মহড়া। আমরা এখনো হলুদ সংকেতেই আছি। যে কোনো ধরনের নাশকতা সামাল দিতে আমাদের নিরাপত্তা কর্মীরা প্রস্তুত। তবে ব্রাজিলের উপর হামলা হওয়ার তথ্য যদি সত্যি প্রমাণিত হয়, সেক্ষেত্রে সব রকম নিরাপত্তা ব্যবস্থা আমাদের পক্ষ থেকে নেওয়া হবে। রিও অলিম্পিককে কেন্দ্র করে প্রায় 5 লাখ দর্শক ভিড় জমাবেন ব্রাজিলে। তাই অ্যাথলেটদের পাশাপাশি দর্শকদের নিরাপত্তার কথা চিন্তা করে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, স্পেন ছাড়াও প্রায় 12টি দেশ পাশে থাকবে ব্রাজিলের। এদিকে রিও ডি জেনেইরো অলিম্পিক আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানান শহরটির মেয়র এদুয়ার্দো পায়েস। অবকাঠামোগত প্রস্তুতি ছাড়াও নিরাপত্তাজনিত সব রকম প্রস্তুতি আমরা নিয়েছি। তাই বলতে পারি কোন রকম ঝামেলা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর একটা অলিম্পিকের আয়োজন আমরা করতে পারি। 5 আগস্ট ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে পর্দা উঠবে রিও অলিম্পিকের। ফারজানা মুমু, সময় সংবাদ। অলিম্পিক্স মানেই অ্যাথলিটদের শারীরিক কসরতের প্রদর্শনী, যে প্রদর্শনীর মাধ্যমে তাদের ভাগ্যে জোটে পদক আর দর্শকরা পায় নিখাত বিনোদন। সেই অ্যাথলিটদের অনুকরণ করে যদি বনের পশুরা তাদের শারীরিক কসরত প্রদর্শন করে, তাহলে কেমন হয় বিষয়টি? অবাস্তব নয় বন্ধুরা, এবারে রিও অলিম্পিক্সকে সামনে রেখে বনের পশুদের অ্যানিমেশন করে এমনই একটি মিউজিক ট্রেলার বের করেছে বিবিসি স্পোর্টস। চলুন দর্শক, আমরাও দেখে আসি সেই ট্রেলারটির কিছু অংশ। Rio 2016. The Olympic Games starts 5th of August across the BBC. দর্শক, এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নভেম্বরে বিপিএল এর সার্বিক নিরাপত্তার ব্যাপারে সতর্ক ক্রিকেট বোর্ড। 25 জন নির্বাচিত ক্রিকেটারদের নিয়ে শুরু হলো হাই পারফরম্যান্স ক্যাম্প। What are they doing at Lords here? Down you go. At 1, 2, 3, 4, 5. 20 বছর পর লর্ডসের টেস্ট জিতল পাকিস্তান। পেস বান্ধব উইকেটে ইয়াসির শাহর স্পিন ভেলকিতে ইংল্যান্ডের বিপক্ষে 75 রানের দারুণ জয় পেল মিসবাহরা। সিপিএল এ আবারও সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স। সেন্ট কিটসকে 108 রানের বড় ব্যবধানে হারালো জামাইকা তালাওয়াজ। সপ্তাহব্যাপী বাংলাদেশ ফুটবল দলের অনুশীলনে মামুনুলদের পারফরম্যান্সে সন্তুষ্ট সেন্ট ফিট। 7 ভেন্যুর পরিবর্তে পেশাদার লিগ হবে 4টিতে, বাফুফের সভায় চূড়ান্ত। এবং এএফসির নিয়ম ভঙ্গের কারণে জরিমানার পরও উদাসীন শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শাস্তি হিসেবে বাতিল হতে পারে সদস্য পদ। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।